আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামান। এবার বিস্তারিত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাত। সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে কদরের রজনী। মহিমান্বিত এই রাতকে মহান আল্লাহ তাআলা অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতেই ইবাদত শ্রেষ্ঠ। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় বান্দার উপর। তাই তো ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় রাতভর নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আসগারে মশগুল রয়েছেন। নিজেদের গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হচ্ছে। আমরা যে সারা বছর গুনাহ করেছি, পাপের বোঝা যেগুলো আমাদের মাথায় উঠছিল, আমরা সেগুলো আল্লাহর কাছে ক্ষমা চাবো। এই যে অস্থিতিশীল পরিবেশটা আমাদের দেশের, আমি এইটার জন্য আল্লাহর কাছে পানাহ চাই যে আমাদের জাতির যে এই যে অবস্থাটার মধ্যে আমরা যাচ্ছি, এই অস্থিতিশীলতার মধ্যে যেন আমাদের পরবর্তী দিনগুলো না কাটাইতে হয়। সকলেই উচিত আর কি আজকে রাতে ইবাদত বন্দেগী করে কাটানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মুসলমানগণ এই দিনে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার মনের বাসনা পূরণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটিতে ঈদের ছুটিতে দেশ। এই সময়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘন্টায় সজাগ থাকবে তারা। স্বরাষ্ট্র সচিব জানান, মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল জোরদার করা হবে। ঈদের দীর্ঘ ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা নামবে না বলে দাবি অর্থ উপদেষ্টার। রিপোর্ট মাহবুব চপলের। ঈদের ৯ দিনের ছুটি বাড়তি আনন্দ যোগ করেছে সরকারি চাকরিজীবীদের। এতে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। তবে কিছুটা অস্বস্তি আছে ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিয়ে। সেই শঙ্কা দূর করবার আশ্বাস দিলেন স্বরাষ্ট্র সচিব। তিনি জানান, নগরীর নিরাপত্তায় ২৪ ঘন্টায় সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। ঢাকায় থাকবেন যারা, তাদের জন্য কি তারা খুব আরামে, যাদের গাড়ি আছে তারা খুব আরামে যেতে পারবেন, যাতায়াত করতে পারবেন। যারা কি বলে বাসা বাড়িতে আছেন তারাও ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। শুধু ফাঁকা ঢাকার নিরাপত্তা নয়, দুশ্চিন্তা আছে মহাসড়কের যানজট আর নিরাপত্তা নিয়েও। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তার ছক কষা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। এবার ঈদের আগে পরে ৯ দিন সরকারি অফিস বন্ধ থাকবে। এতে অনেক সিদ্ধান্তই বিলম্বিত হবে। তবে অর্থনৈতিক স্থবিরতা নামবে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বেশিরভাগ উপদেষ্টাই ঢাকায় থাকবেন। উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে। তার কারণে সেই বন্ধের মধ্যে আমরা দপ্তরে মিটিং করবো। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মধ্যে মিটিং করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং। না না না, এদিকে ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটা ঢিলে ঢালা ভাব ছিল সরকারি অফিসগুলোতে। অনেকেই একদিন ছুটির ব্যবস্থা করে ২৬ মার্চেই বাড়ি চলে গেছেন। ঈদের টানা ৯ দিন ছুটি পেয়ে খুশি সরকারি চাকরিজীবীরা। এতে পরিবহনের চাপ কমছে, স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন তাদের স্বজনরা। ভবিষ্যতে ৯ দিন না হলেও পর্যায়ক্রমে সরকারি ছুটির বিষয়টি বিবেচনা করবার আহ্বান তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সচিবালয়, ঢাকা। ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় ব্যাংকগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। তবে শুক্র ও শনিবার বিশেষ ব্যবস্থায় সীমিত সময়ের জন্য খোলা থাকছে শিল্পাঞ্চলের কিছু শাখা। সচল থাকবে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবাও। এদিকে প্রথমবারের মতো টানা ৯ দিন ঈদের ছুটি থাকায় ভোল্ট ও ব্যাংকগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। সারফুল আলমের রিপোর্ট। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। টানা বন্ধের কারণে শেষ কর্মদিবসে ভিড় বাড়ে ব্যাংক পাড়ায়।
এদিন টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের হারই বেশি ছিল। নগদ টাকা, প্রবাসী আয়, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলন সহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রমে ব্যস্ত ছিলেন গ্রাহকরা। এই জন্য ব্যাংকগুলো আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে। টাকা পয়সা শর্ট পড়ে গেছে তো এই জন্য একটু লেনদেন করতে পারছিলাম আর কি। আমরা লাইন ধরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, টাকা উঠাইতে পারবো, এই যেতে আমরা খুশি। নগদ এখন মানুষের যে ডিপোজিট গুলো থাকে সেখান থেকে সেভিংস কারেন্ট সব থেকেই মানুষ নগদ ট্রানজাকশন তুলছে, বিশেষ করে তার সঞ্চয় টাকাটা আছে সেখান থেকে তুলছে। নতুন করে বেতন ভাতা বোনাস গুলো আসছে সেগুলো তুলছে, রেমিটেন্সের টাকা যার যেখান থেকে মানে ফ্লো আসছে সেইভাবে তো মানুষ উজ্জ্বলটা নিচ্ছে। এবারে প্রথমবারের মতো টানা ছুটিতে যাচ্ছেন কর্মকর্তারা। 9 দিনের বন্ধে ব্যাংকের শাখা বন্ধ থাকবে, তবে সচল থাকবে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং সহ সব ধরনের অনলাইন লেনদেন। ব্যাংকগুলো বন্ধের কারণে শাখা থেকে প্রধান কার্যালয় পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। লম্বা সময়টাতে যাতে ওখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকে, যারা নিরাপত্তা কর্মীরা আছে তারা থাকে। আপনি জানেন আমাদের ব্রাঞ্চ পর্যায়ে ম্যানেজার, সেকেন্ড অফিসার এবং ক্যাশিয়ার এই 3 জন চাবি হোল্ড করে। তো আমরা নির্দেশনা দিয়েছি 3 জনের মধ্যে একসাথে যেন কেউ মানে কর্মস্থল ত্যাগ না করে। নিকটস্থ থানায় কথা বলা আছে, তাদের মানে আমাদের ব্যাংকের মানে কি পজিশন কি অবস্থা আছে বলা আছে, এবং ব্রাঞ্চগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের যেন ক্যাশ মানিটা যতটা সম্ভব কম রাখে। এদিকে শিল্পাঞ্চলগুলোতে শুক্রবার ও শনিবার সীমিত পরিসরে লেনদেন হবে। ছুটি শেষে ব্যাংক খুলবে 6 এপ্রিল। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। রাতে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি বলেন, জয় বাংলা ব্রিগেড নামের অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়। এই অভিযোগে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও 503 জনকেও আসামি করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা জানান, গত বছর 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতায় বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতে যুদ্ধ করে যাবেন বলে অনেকে প্রত্যয় ব্যক্ত করেন। মোট 577 জন অংশগ্রহণকারী দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে এই জুম মিটিংয়ে অংশ নেন এবং শেখ হাসিনার সব নির্দেশ পালনের ব্যাপারে একমত জানান। দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনান প্রদেশে বিএফএ সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন, তরুণরা দৃঢ় সংকল্পের মাধ্যমে ভবিষ্যৎ পুনর্নির্মাণ করছে। সমৃদ্ধ এশিয়া করতে সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে হাইনান প্রদেশে সম্মেলনে যোগদান শেষে রাতে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে অভ্যর্থনা জানান চীনের ভাইস মিনিস্টার। একরামুল হক, সাইমের রিপোর্ট। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের হাইনান প্রদেশে বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএর সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট ও জুলাই আন্দোলনের ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেন তিনি। তুলে ধরেন সংস্কার কার্যক্রম ও নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ সম্পর্কেও। The world witnessed a people united against oppression and corruption. Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability, political uncertainties, diplomatic tensions, and trade disruptions. ভূরাজনৈতিক উত্তেজনা ও ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে মানবিক সংকটে উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা। একই সাথে সম্মেলনে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ। We must create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. মিয়ানমারের অস্থিতিশীলতাকে আঞ্চলিক হুমকি উল্লেখ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। The protracted crisis in Myanmar threatens regional stability. For more than 7 years, Bangladesh has been hosting
over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. সম্মেলনের ফাঁকে বোয়া ফোরাম ফর এশিয়া, বিএফ এর চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক করেন চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউর সাথে। এ সময় তিনি বাংলাদেশের চীনা উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টাকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 5 বছরের আইনি লড়াইয়ে জিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে যাচ্ছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন। ভোট কারচুপির অভিযোগে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এই খবরে আনন্দে মেতে ওঠে তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। দলের সিদ্ধান্ত পেলে মেয়র হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আরো জানাচ্ছেন আনন্দ তাসিন। দলের নেতাকর্মী ও সমর্থকদের এই উল্লাস বিএনপির নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হওয়ার। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তখনকার প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। বৃহস্পতিবার ইশরাক হোসেনের পক্ষে রায় দেন আদালত। আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। রায়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জানান, মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে তার দল। নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই। সকাল 9:30 পর্যন্ত তারা কেন্দ্রই খোলে নাই। 9:30 থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল। তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে বরখাস্ত করা হয়। আনন্দ সিনরি, এটিএন বাংলা, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ায় গণহত্যা মামলার অনেক আসামি পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এসব তথ্য ফাঁসের সাথে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকতে পারেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পর ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানান তিনি। তাজুল ইসলাম আরও জানান, রাজধানীর চানখারপুলে 5 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। প্রতিবেদন চূড়ান্ত করে ঈদের পর ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি
আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড, সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে। ভাড়াটিয়াকে না জানিয়ে ফ্ল্যাট মালিক কর্তৃক বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। এই ঘটনায় ফ্ল্যাট মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অসহযোগিতার অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। তরিক ইসলামের রিপোর্ট। রোজা মাসের দিন এভাবে হস্তনস্ত করে একটা লোককে জোরপূর্বক বাইর করে দেওয়া। 82 বছরের হাসমাতুল্লাহ পরিবার নিয়ে দীর্ঘ 12 বছর ধরে ভাড়া থাকেন রাজধানীর পূর্ব রাজাবাজারের এই বাসায়। ভুক্তভোগীদের অভিযোগ 13 মার্চ দুপুর 1টার দিকে ফ্ল্যাট মালিক দুই ভাই সাইদুল হক ও সরওয়ারুল হক সহ কয়েকজন অবৈধভাবে প্রবেশ করে ভাড়াটিয়া হাসমাতুল্লাহর ফ্ল্যাটে। সেখানে আত্মীয়কে জিম্মি করে লুট করা হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ কোটি টাকার মালামাল। গ্যারেজে ফেলে রাখা হয় বাসার মূল্যবান জিনিসপত্র। আমি দরজা খুলে দিলাম, দুজন লোক আমাকে হাত ধরে টেনে বের করে বলতেছে এই বাসায় কয়জন আছে। এই কথা বলে আমাকে ওনারা ধমক দিল যে বের হও, এই কথা বলে তারপরে তালা ভাঙলো, দরজার তালা ভেঙে নতুন তালা বসালো। তারপর আমাকে জোরপূর্বক মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে যে এখানে কিছু হয় নাই। 7Cর মালিক যিনি আছে উনি এই কিছু বাইরের থেকে লোক নিয়ে আসছে, কাজের লোক, আর এই মালগুলি ওনার যে পার্কিং আছে পার্কিং এর হেফাজতে মালগুলি রাখছে, কিন্তু অরিজিনালে যে মালের মালিক ওনারা কিন্তু ছিলেন না ওই টাইমে। আমাদের কি মাল খোয়াটোয়া ক্ষতিপূরণ চাই, আর আমাদেরকে বাইর করে দিচ্ছে জবরদস্তি করে, এটার জন্য আমরা ব্যবস্থা চাই। এই ঘটনায় 16 মার্চ শেরেবাংলা নগর থানায় মামলা হলেও আটক হয়নি কোনো আসামি। প্রাথমিকভাবে আমরা অভিযোগটা সত্যতা পাওয়াতে মামলাটা থানায় রুজু করা হয়। আর একজন তদন্তকারী কর্মকর্তা ওনার নাম হচ্ছে সাব ইন্সপেক্টর মহেশ, তাকে এই মামলাটা তদন্তের জন্য নিযুক্ত করা হয়। আমি যদি এক মামলা নিয়ে বসে থাকি তাহলে তো কার্যক্রম চালাতে পারবো না। এই জন্য তো আমার হ্যান্ডসগুলি কি কারণে অফিসার ইনচার্জ হচ্ছে প্রত্যেকে ইয়াগুলি ভাগ করে দিবে। তবে বাদীপক্ষের দাবি পুলিশের অসহযোগিতার কারণেই আটক হচ্ছে না আসামিরা। দুশ্চিন্তা আর দুর্ভোগে দিন পার করছেন মামলার বাদী ও তার পরিবার। মামলাটা নেওয়ার পর থেকে আজ 8 দিন পার হয়ে গেল প্রায় আজকে সহ, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো আসামি ধরার ব্যাপারে পুলিশের কোনো সহযোগিতা পাই নাই, এবং আমি এটা নিয়ে খুব সন্দিহান যে আমি আসলে কিনা এই বিচার পাবো কিনা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যার বাজার মূল্য প্রায় 63 কোটি টাকা। এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে 3,39,97,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 3টি ব্যাংক হিসেবে 3,37,31,533 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে তমালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রেজওয়ানা নূরের নামে 2টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, খোকনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13,93,98,827 টাকা এবং তার স্ত্রী রেজওয়ানা নূরের 6,12,49,837 টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। খোকনের নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ির সন্ধানও পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তমাল মনসুর, পিতা মরহুম মোহাম্মদ নাসিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য সিরাজগঞ্জ 1, জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব 1, জনাব রেজওয়ানা নূর, স্বামী মোহাম্মদ আশরাফুল আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। পছন্দ অনুযায়ী কম দামে পণ্য কিনতে ক্রেতারা ভিড় করছেন রাজধানীর নিউ মার্কেটে। তবে ক্রেতা সমাগম থাকলেও বেচাকেনা তুলনামূলক কম বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে অনেক পণ্যের দাম বেড়েছে। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। কয়েকদিন পরেই ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠবে গোটা দেশ, আর উৎসবের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই তো ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটা সারছে নগরবাসী। কম খরচে পছন্দের পণ্যটি কিনতে বেশিরভাগ মানুষই ছুটে যান নিউ মার্কেটে। অনেক পণ্য একসাথে থাকায় ভোগান্তিও থাকে বেশ কম।
তবে ব্যবসায়ীরা বলছেন মানুষ বেশি হলেও বেচাকেনার পরিমাণ এবার একটু কম। কাস্টমার আছে কিন্তু মানুষের বাজেট তুলনামূলক মনে করেন যে একটু হাতে কমই আছে, যার জন্য বেচা কিনা অন্যান্য বছরের তুলনায় একটু কম। ক্রেতার একটু বাজেট একটু কম, বাজার একটু বাজেটটা হয়ে গেলে আমাদের ড্রেস বিক্রি হয়ে যাবে। পাকিস্তানি ডিজাইনে কিছু আপডেট মাল চাইতেছে কাস্টমার, কিন্তু ডিজাইন তো আর আপনার পাকিস্তানি তো আনা সম্ভব না, আর কি পাকিস্তানি ডিজাইন আর কি বিক্রি করতেছে। নিউ মার্কেটে ফার্স্ট টাইম এরকম মানে কাস্টমার নাই, ঠিক আছে, বেচাকেনা এরকম নাই, যেখানে আগে দাঁড়ানোর মানে স্পেসই ছিল না ওখানে মানে এখন ফাঁকা। এদিকে ক্রেতারা বলছেন বিগত বছরের তুলনায় পণ্যের দাম বেড়েছে অনেক। বাজারের দাম তো অনেক, সবকিছুর প্রাইসই অনেক বেশি। জামা, তারপরে সারারা গারারা, তারপরে টপস, এগুলোই না হচ্ছে। তবে ভিন্ন মত জানিয়েছেন অনেকেই। তারা বলছেন সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরে খুশি তারা। মোটামুটি রিজনেবলই আছে, তেমন না বাড়তি না। এখন মূল বিষয় হলো এগুলো যার যার ইনকামের উপরে কেনাকাটা। ছেলের জন্য মার্কেট শেষ, বোনের জন্য শেষ, আলহামদুলিল্লাহ মানে সবকিছু ডান। ঈদের 2-1 দিন আগে বেচাকেনা বাড়বে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। ঐশী গোস্বামী, ক্রমা, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরবে সেহরি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কা। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক মুজিবুর রহমান মুজিব। প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক এম জহির আহমেদ। এ সময় অতিথিরা বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করতে তৎপর। তাই দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান। পার্টেক্স খেলার খবর। দেশ সেরা ওপেনার তামিম ইকবাল সুস্থ আছেন, তার অবস্থার উন্নতি হয়েছে। কয়েকদিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ডাক্তাররা। সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে তামিমকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়। দুপুরে হাসপাতালের ডাক্তাররা জানান কিছুদিনের মধ্যেই তামিমকে বাসায় নেওয়া হতে পারে। উনি যদি সবকিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন, হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে হি ক্যান লিভ এ গুড, ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে আমরা কার্ডিয়াক টিম বসে, ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো, বাট ইট রিকোয়ার্স টাইম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।